আমরা সাধারণ গণিতে দুইটা পার্টে আলোচনা শুরু করব। পার্ট ওয়ান এবং পার্ট টু কি? পার্ট ওয়ান হচ্ছে, এটা হচ্ছে তোমার সিকিউ এর জন্য শিওর শর্ট, বুঝছো? এটা হচ্ছে শিওর শর্ট সিকিউ, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়লে তোমার সিকিউ এর জন্য কভার হয়ে যাচ্ছে। এবং পার্ট টু যেটা, এটা হচ্ছে আমরা বেসিক বেসিক পার্ট আর কি, বেসিক। তাহলে এইটাতে আসলে কি কি থাকবে বেসিক পার্টে? তোমার এই বেসিক পার্টটা যদি তুমি ক্লিয়ার করো, সব এমসিকিউ প্লাস এস কিউ পারতেছো, পাশাপাশি সিকিউটাও কভার হয়ে যাবে। তো এই দুইটা পার্টে আমরা আলোচনা শুরু করব। তো প্রথম পার্ট আমরা আগে আস্তে আস্তে শুরু করি। তার সিকিউ এর জন্য যে চারটা প্রশ্ন হবে বা একটা প্রশ্ন অ্যাড করে দিবে গয়ে, চারটা বলতে একটা আর কি, সেই একটা প্রশ্ন কি আসতে পারে সেটা আমরা আলোচনা করব। দেখো, তো প্রথমে বলছে যে √5 একটা অম্লদ সংখ্যা, এটার সমাধান যদি আমরা আসি, তো √5 একটা অম্লদ সংখ্যা, তাহলে এটার সমাধানটা কি হবে? তো দেখো, বাস্তব সংখ্যা যদি আমরা ভাগ করি, বাস্তব সংখ্যাটাকে আসলে বাস্তব সংখ্যা কোনগুলা, যেগুলো হচ্ছে ভাইয়া বাস্তব রেখার উপর অবস্থিত সেগুলো বাস্তব সংখ্যা, অর্থাৎ এটার কিন্তু একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন ধরো, এই যে একটা বাস্তব রেখা তুমি নিলা, তোমরা কিন্তু বলতে পারো যে এটা এটা হায়ার ম্যাথে তোমার আছে বিশ্লেষণটা, এটা হচ্ছে 0, এটা ধরো 1, এটা ধরো 2, এটা এদিকে আছে -1, -2। তাহলে বাস্তব রেখায় যে সংখ্যাগুলো সেগুলো বাস্তব সংখ্যা। তাহলে সেটা হইতে পারে ভাইয়া ধনাত্মক, ঋণাত্মক, 0। আবার মাঝখানের একটা সংখ্যা যদি নাও, ধরো 0.5, এই সংখ্যাটা, তাহলে এটা কিন্তু এটাও বাস্তব সংখ্যা, 0.5, বা এটাকে লেখা যায় হাফ। আচ্ছা, এই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যদি আমরা ভাগ করি, দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে তোমার যে একটাকে বলা হয় মূলদ সংখ্যা, মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। তাহলে মূলদ এবং অমূলদ কোনগুলো সেটা দেখবো আমরা। দেখো, মূলদ সংখ্যা হতে হলে সেটা হয় হবে পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, বুঝছো? তাহলে এটার টাইপটা হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে দুই রকমের। একটা হয় সেটা পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ হবে, হয় পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। এটা কিন্তু আমরা বেসিক পার্টে আলোচনা করব, জাস্ট হচ্ছে ওই প্রশ্নটা বোঝার সাপেক্ষে আমরা এত কিছু দেখছি আর কি। তাহলে দেখো, পূর্ণ সংখ্যা কোনগুলা? তোমরা বলতে পারো যে পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা, অর্থাৎ ডট 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 -2, -1, 0, 1, 2 এদিকে যাইতে থাকবে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনগুলা? যেটা হচ্ছে তোমার দশমিক আকারে প্রকাশ করা যায়। তাহলে ভগ্নাংশ হচ্ছে, ধরো যে একটা লিখলাম যে এই জায়গাতে 0.5, অথবা এটাকেই বলা হয় হাফ, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এই তাহলে প্রশ্ন হচ্ছে অমূলদ সংখ্যা কারা? যারা আসলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ নয়। তাহলে অমূলদ সংখ্যা কারা? যারা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, আর একটা কি হবে, ভগ্নাংশ নয়। এই দুইটা সংখ্যা, ভগ্নাংশ হবে না। তাহলে এই দুইটা সংখ্যাই হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, মানে এগুলো বাদে। তাহলে এখন আমরা ওই যে √5 একটা অম্লদ সংখ্যা, ওটা প্রমাণ করার জন্য আমাকে দেখাইতে হবে এই সংখ্যাটা কি না, পূর্ণ সংখ্যা না, মানে এরকম সংখ্যা না, আবার দশমিক আকারের সংখ্যা, বা হচ্ছে এই যে হাফকে বলতে পারি p/q, এরকমের আকারের সংখ্যা না। তাহলে ওই টার্গেটে আমরা হচ্ছে এখন নেমে পড়ি। তাহলে এটা দেখাই দিব। তো দেখো, আমরা প্রমাণ করার জন্য ধরি √5 একটা মূলদ সংখ্যা, ধরি √5 একটা মূলদ সংখ্যা, এটা ধরে আমরা অমূলদ প্রমাণ করব আর কি, একটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু √5 কে একটা মূলদ সংখ্যা ধরছি, তাহলে দেখাইতে হবে যে মূলদ সংখ্যার যে দুইটা বৈশিষ্ট্য বা দুইটা প্রকার, সেটা মানে কিনা। অর্থাৎ আমাকে দেখাইতে হবে যদি মূলদ সংখ্যাই হয়, তাহলে এই দুটাই খাটবে, হয় সেটা পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ হবে। আর যদি দেখি এই দুটার একটাও খাটতেছে না, হচ্ছে না, তখন বলবো যে সে সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, ওকে, তাহলে ধরে ফেলেছি। তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আমরা জানি যে একটা বিষয় জানি, উই নো, যে দেখো এটা কিভাবে ধরতে হবে। √5, 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে 4,
আর 5 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 9। আচ্ছা, আর মাঝখানে তুমি 5 রেখে দিলা। এখন এটা কিন্তু তুমি শিওর জানো যে এই যে 4 থেকে 5 বড়, 5 থেকে 9 বড়। আচ্ছা, তাহলে আমরা এই যে এই টার্গেটে নেমে পড়ছি যে এটা আসলে পূর্ণ সংখ্যা নয়, সেটা দেখাবো। এখন দেখো তো, যদি আমি রুট করে দেই তাহলে √4 গ্রেটার দেন √5। জাস্ট রুট দিয়ে দিচ্ছি √9। তাহলে এটাকে কি বলা যাচ্ছে দেখো তো, √4 হচ্ছে 2, √5 এটা হচ্ছে 3, √9 কে করলে 3 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে স্পষ্টত দেখা যাচ্ছে √5টা ভাইয়া 2 থেকে বড়, 3 থেকে ছোট। তাহলে দেখো, 2 থেকে বড়, 3 থেকে ছোট কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নাই, অর্থাৎ ভিতরের সবগুলা কি বলতো, ভগ্নাংশ সংখ্যা। তার মানে এখান থেকে দেখতে পেলাম যে √5টা আসলে পূর্ণ সংখ্যা নয়। তাহলে একটা পার্ট কিন্তু আমরা ক্রস করে দিয়ে ফেলেছি যে √5 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে একটা পার্ট, অর্থাৎ আমরা কিন্তু এই পরীক্ষাতে এই প্রশ্নে যদি 4 মার্ক হয়, 2 মার্ক আমরা পেয়ে গেছি। এখন আর 2 মার্কের জন্য একটু লড়াই করতে হবে। দেখো, তাহলে এখন একটা পার্ট শেষ। তাহলে এখন দেখাবো এটা ভগ্নাংশও নয়। তাহলে দেখো, এখন আবার ধরি √5 একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় p/q আকারে প্রকাশ করা হয়। এখানে কথাটা হচ্ছে পি ও কিউ কাটাকাটি করে ধরো সর্বোচ্চ 1 থাকবে। যেমন ধরো আমি দিলাম, ধরো 4 হচ্ছে তোমার ধরো 10। তাহলে এখন এটা কিন্তু আরো সংক্ষিপ্ত আকারে লেখা যায়, 2 দিয়ে কাটলে, তাহলে এই পাশে লিখি 4/10। তাহলে এটা 2 দিয়ে কাটলে উপরে হচ্ছে ভাইয়া 2, নিচে 5। এখন দেখো এরপর আর কাটাকাটি করা যাচ্ছে না, মানে ওটাই বোঝাচ্ছে যেখানে পি ও কিউ সহমৌলিক সংখ্যা, অর্থাৎ পি ও কিউ পরস্পর সহমৌলিক, অর্থাৎ কাটাকাটি করে আর কাটা যাবে না, পরস্পর সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক সংখ্যা লিখে দিবা। আর একটা কথা আছে যে নিচের সংখ্যাটা কিন্তু তোমার 1 হওয়া যাবে না। যদি একই হতো তাহলে ওইটা আর ধরো পি হয়ে যেত, অর্থাৎ পূর্ণ সংখ্যায় হয়ে যেত। এখন এখানে যদি কিউ এর মানটা 1 থেকে বড় হতে হবে এবং কিউ এর যে ভ্যালু সেটা আবার 1 থেকে বড়, এই কথাটা লিখতে হবে। আচ্ছা বেশ, তাহলে এখন একটা কাজ করব, আমরা দুই পাশটাতে বর্গ করে দিব, বা দুই পাশে বর্গ করলে এখানে 5 থাকবে, এখানে p²/q²। আচ্ছা খেয়াল করো, এখন একটা কিউ জাস্ট এই পাশে নিয়ে আসবো, এভাবেও বলা যায়, একটু তোমাদের জন্য কঠিন হবে। তাহলে 5q = p²/q। তাহলে তুমি বলে দিছিলে যে এই জায়গাতে যে ভাই পি ও কিউ কাটাকাটি করে 1 থাকবে, অর্থাৎ তাদেরকে আর ছোট করা যাবে না। অর্থাৎ তাহলে দেখো যে এই কিউটা কিন্তু আসলে তোমার একটা পূর্ণ সংখ্যা হবে এটা। তাহলে কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ দেখো, এটাকে ধরো এটা, তাহলে এটা কত আসতেছে p², অর্থাৎ 4/, এই যে 5। এটাও দেখো আসলে কি ভগ্নাংশ সংখ্যা। আর এখানে ধরো এই কিউ এর মানটা কত, ধরো 5 যদি ধরো, তাহলে 5×5 = 25, আর ওই পাশে আসতেছে হচ্ছে 4/5, তাই না? তাহলে এখানে এই দুটো সংখ্যা কিন্তু সমান নয়। এক পাশে হচ্ছে তোমার কি আসতেছে, পূর্ণ সংখ্যা আসতেছে, আরেক পাশে ভগ্নাংশ আসতেছে। তাহলে এই দুটা সংখ্যা কখনো সমান না। আচ্ছা বেশ, যদি সমান না হয় তাহলে বলতে পারি অতএব, কি বলতে পারি, এই যে √5 এটা নট ইকুয়ালস টু p/q। ঠিক আছে, অর্থাৎ √5 কে তাহলে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে এখানে লিখবো √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। তাহলে যদি প্রকাশ করে না যায় তাহলে এটা ভগ্নাংশ সংখ্যাও নয়, √5 একটা ভগ্নাংশ সংখ্যাও নয়। অতএব √5 ভগ্নাংশ সংখ্যা নয়, বা নট ইকুয়ালস টু p/q, এটা লিখে দিছি। আচ্ছা, তাহলে এই কথাটা না লিখে ওই জায়গায় লিখবা আর কি। এইটা জাস্ট এইখানে না লিখে তুমি এখানে লিখে দিও, বা এখানে লিখলেও হচ্ছে। তাহলে এখন এখান থেকে বলতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা।
কেন বলতে পারলাম বলো তো? ওই যে দুইটা কথা এই জায়গায় খাটলো না, অর্থাৎ দুইটাকেই আমরা হচ্ছে ভুল প্রমাণ করছি। যে ধরছি প্রথমে √5 একটা মূলদ সংখ্যা, তারপর এটা দেখালাম যে এটাকে পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায় না, ভগ্নাংশ প্রকাশ করা যায় না, তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যাই হতো তাহলে এই দুই প্রকারের সংখ্যার একটা হতো। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। তো এখন পরেরগুলো কিন্তু খুবই ইজি। পরের প্রশ্নটা বলছে বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, বুঝছো? আবার বলছে, দেখো পরেরটা পরে আসি। বিজোড় সংখ্যা কিন্তু ভাইয়া দুই টাইপের। একটা হচ্ছে, দেখো তোমাদের ইয়েটা ক্লিয়ার করে দেয় বেসিকটা, এত 2n-1। আচ্ছা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, যেখানে এখানে n এর ভ্যালুটা ভাইয়া হচ্ছে কত, 0 থেকে শুরু, আর এখানে 1 থেকে শুরু, বুঝছো? তো এখন এই যে কোনো একটার বর্গ, যে কোনো একটা বর্গ করলে সেটা একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে আমি হচ্ছে তোমার, ধরো এটা করে দিচ্ছি, তোমরা এটা করবে, আমি এটাই করে দিচ্ছি, তো এটার বর্গ একটা বিজোড় সংখ্যা। তাহলে 2n-1 হোল স্কোয়ার, এতকে বর্গ করে পাই, লিখবা হ্যাঁ? তাহলে কত হবে দেখো তো, 2n হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে ভাঙায় লিখলে কত আসতেছে ভাইয়া? এটা হচ্ছে 4n স্কোয়ার, এটা 2 দুগুণ 4 আর 1, তাহলে 4n, এটা প্লাস 1। তাহলে এখন এই দুইটা থেকে একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে বলো তো? 4n কমন যাচ্ছে। এটা n, এখানে n থাকে, এখানে -1 থাকে, +1। এখন দেখো, তাহলে এখানে এই 4টাকে তুমি আলাদা লিখলা, লেখার পর n ইন্টু n-1 যোগ 1। তাহলে n এর ভ্যালুটা আমি বলছিলাম কত থেকে শুরু হয়েছে তোমার? আচ্ছা, n এর ভ্যালুটা যেটাই হোক, খেয়াল করো এখানে যে এই দুটা কিন্তু ক্রমিক সংখ্যা, এই যে এই দুটা, এখানে n ইন্টু n-1 এটা। তাহলে দেখো n এর মান ধরো 2 বসাইলা, 2, 2 - 1, তাহলে 1, তাহলে জোড় সংখ্যা আসতেছে। আবার দেখো n এর মান 3 বসাইলে 3, এখানে 2 আসতেছে, 3 দুগুণ 6। তার মানে এখানে এত হচ্ছে জোড় সংখ্যা, তাই না? এত হচ্ছে 2 দ্বারা বিভাজ্য বা জোড় সংখ্যা, লিখে দিলেই হচ্ছে। এত যদি জোড় সংখ্যা হয় তাহলে এর দিকে 4 যদি গুণ করে দাও তাহলে সেটাও জোড় সংখ্যা হবে। তাহলে 4 ইন্টু n-1, 4টা ধরো আমি গুণ করে দিলাম, তাহলে এত হচ্ছে জোড় সংখ্যা, এত ও জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, তাহলে এর সাথে তো এক যোগ আকারে আছে, তাহলে অতএব এত একটি বিজোড় সংখ্যা, তাই তো? অতএব 4n-1 প্লাস 1 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি, যে বিজোড় সংখ্যাকে বর্গ করলে সেটাও একটা বিজোড় সংখ্যা। লাস্টে কথাটা লিখে দিবা যে এটার বর্গ একটা বিজোড় সংখ্যা, এই হচ্ছে কথা, বিজোড় সংখ্যা। তাহলে তোমরা হচ্ছে যদি সংখ্যা ওইটা আসে একই কথা হবে, জাস্ট হচ্ছে কি হয়ে যাবে, এখানে প্লাস হবে। তাহলে এই দুটা তখনও দেখবা ক্রমিক সংখ্যা, এই দুটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই 4 দিয়ে গুণ করলেও সেটাও 2 দ্বারা বিভাজ্য বা জোড় সংখ্যা হবে। তার সাথে 1 যোগ করলে সেটাও একটা কি হবে বলো তো? বিজোড় সংখ্যা হবে। তাহলে আমরা এটার পার্ট আরেকটা করব, যে এই সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 1 অবশিষ্ট থাকে, বুঝছো? এতটুক হচ্ছে সেম। জাস্ট এই বক্সের লাইনটা জাস্ট আমরা ধরো ইগনোর করব, করে আমরা দেখো এখানে কি কথাটা আসবে সেটা জাস্ট দেখো। এত জোড় সংখ্যা যদি হয় তাহলে জোড় সংখ্যা হলে এটা 2 দ্বারা বিভাজ্য, n ইন্টু n-1, n ইন্টু n-1 2 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যা লিখে এত, এত দ্বারা বিভাজ্য। আচ্ছা, এত দ্বারা যদি বিভাজ্য হয় 2 দ্বারা,
তাহলে এর সাথে ধরো 4 দিয়ে গুণ করলে 4 ইন্টু n-1 এত। এই সংখ্যাটা কিন্তু কি দ্বারা বিভাজ্য হবে জানো? এই যে 2 ইন্টু 4 8 দ্বারা বিভাজ্য হবে। আমি বুঝাই দিচ্ছি তোমার। এত কত দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হলো। কোনটা? এতটুকু। তার সাথে দেখো 8 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে, যোগ 1 থাকতেছে। বুঝেছো? যোগ 1 পরে থাকতেছে। তাহলে দেখো, তাহলে এটা কেন 8 দ্বারা বিভাজ্য হলো? দেখো n এর মানটা ধরো আমরা ধরলাম হচ্ছে 3। তাহলে 3 যদি হয়, n এর মানটা আমরা 3 ধরছি, তাহলে 4n n-1। তাহলে দেখো এইটুক কি দাঁড়াচ্ছে? 3 ধরলে 2, 3 6, আর আগের 4 24। তাহলে এটা কিন্তু তোমার 8 দিয়ে ভাগ করলে 3 আসতেছে। আচ্ছা, খেয়াল করো, তাহলে এর সাথে আবার 1 যোগ আকার আছে, অর্থাৎ যদি 25 হতো তাহলে 25 ভাগ 8, 3 দ্বারা ভাগ হয়ে 1 অবশিষ্ট থাকতো, তাই না? 25 হলে কি হতো? 3 অষ্টা 24, আর ওই একটা অবশিষ্ট থাকতো। এই হচ্ছে বিষয়। তাহলে অতএব এত এর বর্গ, অর্থাৎ এত এত কে 8 দ্বারা ভাগ করলে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে। ভাগশেষ 1 অবশিষ্ট থাকে। ওকে, একই কথা কিন্তু এটার জন্য প্রযোজ্য। একই কথা এটার জন্য প্রযোজ্য। এটাও বিজোড় সংখ্যা, এভাবে প্রকাশ করা হয়। ওটা করলে একই কেস দাঁড়াবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। পরের প্রশ্নটা কি বলছে? যে 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্রমিক সংখ্যা বলতে বোঝাচ্ছে যে পাশাপাশি সংখ্যাগুলো, অর্থাৎ ধরো প্রথম সংখ্যাটা ধরি n, ধরো প্রথম সংখ্যাটা যদি n ধরো, এর পরের সংখ্যাটা হবে n+1, তার সাথে আরেক যোগ হবে n+2, পরেরটা হবে n+3। এর সাথে তুমি যদি 1 যোগ করে দাও, তারা বলছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো ক্রমিক সংখ্যা কিভাবে দাঁড়ালো? এটাই, n এর মান ধরো 1 ধরো, তাহলে এটা হচ্ছে ভাইয়া 1 আসতেছে, এটা কত? এর সাথে তাহলে 2, দেখো এটা, তাহলে এটা 1 হলে তাহলে 3, এটা 4, 3 4 12, 12 দুগুণ 24, তাহলে এতটুকুর অ্যান্সার দাঁড়ালো 24। তাহলে 24 যোগ 1, তাহলে দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যে 25 দাঁড়ালো। তাই এটাকে 5 স্কয়ার আকারে লেখা যায়। ঠিক তেমনিভাবে n এর মান ধরো 4 থেকে শুরু করলা, 5 থেকে শুরু করলা, যেটাই করো তার সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওইটা আমাকে দেখাইতে হবে। তাহলে দেখো এটা কি করতে হয়, যে ছোটর সাথে বড় সংখ্যাটা নিতে হয়, n প্লাস, দেখো এই যে 3, আর বাদ বাকি মাঝে যেটা আছে ওটা রেখে দিব, n+1, এটা হচ্ছে n+2, শেষে 1 যোগ আকারে আছে। তাহলে এখন গুণ করে দিব, দেখো এটার সাথে এটা গুণ করলে n² + 3n, এটা দাঁড়ালো। এই দুটা গুণ করে দিব, এটা কি হবে? দেখো খেয়াল করো, n² + 2n, আবার 1 দিয়ে গুণ করলে n+2 +1। এখন জাস্ট এটাকে একটু যোগ করব, n² + 3n, এটা দাঁড়াচ্ছে n² + 3n +2 যোগ 1। তাহলে এখানে যেটা তোমার দেখা যাচ্ছে একই রকম, সেটাই ইকুয়ালস টু একটা সংখ্যা ধরে নিব। ধরো এটাকে আমরা ধরলাম m, ধরতে পারি a, ধরতে পারি p, ধরতে পারি, তোমার ইচ্ছা। এটাকে ধরো a ধরে নিলাম। তাহলে a যদি ধরে নেই, তাহলে ওইটা লিখবে ধরি এত ইকুয়ালস টু a। তাহলে দেখো রিপ্লেস করে দেবো, তাহলে এটা হচ্ছে ভাইয়া a হলো a+2, a+2, এই সাথে 1 যোগ আকারে আছে। তাহলে এটাকে, এটা বা না দিয়ে আমরা সমান সমান দিতে পারি, যেহেতু ওই পাশে কোনো সংখ্যা নাই, তাহলে সমান সমান। তাহলে দেখো এটা আসতেছে a² + 2a+1। তাহলে এটা কিন্তু তোমাদের চিরচেনা সূত্র, ভাই এটাকে বলা যায় a+a², a+1²। এখন তুমি লাস্টে এর মানটা বসাই দিতে পারো, কত? n² + 3n, n²+3n+1²। তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, বা বর্গ আকারে যেহেতু লিখতে পারতেছি, তাহলে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা।
ইকুয়ালস টু পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তো এখন একটা কথা তোমাকে বলে দিব যে এই কথাটা তুমি মনে রাখবে, এই কথাটা তুমি মনে রাখবে যে চারটা ক্রমিক সংখ্যার সাথে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেন মনে রাখতে হবে? এটা সরাসরি এমসিকিউ চলে আসতে পারে এই কথাটা, এমসিকিউ। পাশাপাশি পরের উপরের দুইটাও মনে রাখতে হবে, যে কি বিজোড় সংখ্যার বর্গের সাথে যদি এক যোগ করো, বিজোড় সংখ্যাকে বর্গ করলে সেটা একটা বিজোড় সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আবার সেটাকে 8 দ্বারা যদি ভাগ করো তাহলে 1 অবশিষ্ট থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে এই অধ্যায়ের শিওর শর্ট সিকিউ প্রশ্ন, যেসব প্রশ্ন তোমার সিকিউতে আসতে পারে। তো এরপরে আমরা ধারাবাহিকভাবে বেসিক পার্ট এবং অন্য অধ্যায়ের শিওর শর্ট নিয়ে আলোচনা করব। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।